ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যারিয়ার। দেখো আজকে আমরা জেনারেল স্টাডিজের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো আমাদের যে আপকামিং এক্সাম আসছে, যেমন ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামগুলোর জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে? তাহলে দেখো, শেয়ার বাজার বা আমরা ইংরেজিতে এটাকে কী বলে বলো, শেয়ার মার্কেট আমরা বলে থাকি। তাহলে শেয়ার মার্কেট আমাদের যে সংস্থাটাই রেগুলেট করে থাকে বা পরিচালনা করে থাকে, সেই সংস্থাটার নাম কী বলে বলো? সেবি। এই সেবি সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, সেবির ফুল ফর্ম হচ্ছে আমাদের সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা আমাদের এস্টাবলিশড হয়েছিল কত সালে বলো? 1988 সালে। 1988 সালে এই সেবি আমাদের এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে হয়, যদি ধরো কোয়েশ্চেনটা আমাদের ঘুরিয়ে দেয় যে আমাদের সেবি কত সালে স্ট্যাচুয়ারি বডি বা বিধিবদ্ধ সংস্থার মর্যাদা পায়, তখন কিন্তু অ্যান্সারটা আমাদের 1988 হবে না, তখন আমাদের বলতে হবে কত বলো? 1992 সালে। এই 1992 সালে আমাদের সেবি বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাচুয়ারি বডির মর্যাদা পায়। ওকে, তাহলে আমরা এখানে লিখে রাখছি বিধিবদ্ধ সংস্থা। বিধিবদ্ধ সংস্থা আমরা কোনগুলোকে বলবো? যে সমস্ত সংস্থাগুলো আমাদের বিভিন্ন, যে আমাদের মানে পার্লামেন্ট যে আমাদের আছে, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতিকে নিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়, সেই পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা যে সমস্ত সংস্থাগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি বিধিবদ্ধ সংস্থা, বা ইংরেজিতে আমরা কী বলি? স্ট্যাচুয়ারি বডি। তাহলে সেবি আমাদের বিধিবদ্ধ সংস্থার মর্যাদা পেয়েছিল 1992 সালে। ওকে, দেখো আমাদের সেবির যদি আমরা হেডকোয়ার্টার যদি আমাদেরকে জানতে হয়, হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের? হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই। সেবির হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই। এবং সেবির বর্তমান চেয়ারম্যান কে আছে? বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাধবীপুরী বাগ। দেখো, মাধবীপুরী বাগ আমাদের সেবির বর্তমান চেয়ারম্যান, তার সাথে আমাদের সেবির প্রথম মহিলা চেয়ারম্যান হিসাবেও এনাকে নিযুক্ত করা হয়েছে। তাহলে দেখো, আমাদের যদি কোয়েশ্চেন পড়েছে সেবির প্রথম মহিলা চেয়ারম্যানকে, তাহলে আমরা এই নামটাই আমাদের লিখতে হবে মাধবীপুরী বাগ, যার সেবির হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই এবং ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এস্টাবলিশ কত সালে হয়? 1988 সালে। এবং এটা আমাদের স্ট্যাচুয়ারি বডি বা বিধিবদ্ধ সংস্থার মর্যাদা পায় 1992 সালে। ওকে, দেখো নেক্সট আমাদের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করি। দেখো, প্রথম যে আমাদের অপশান আছে বিএসই। বিএসইর ফুল ফর্ম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ আমাদের কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। দেখো, আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ। ভারতের তো প্রথম বটে, তার সাথে সাথে এটা আমাদের এশিয়া মহাদেশের, আমাদের যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশেরও প্রথম স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ, বা আমরা কী বলতে পারি বলো? বিএসই। খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, আমাদের কোশ্চেন আসতেই পারে যে এশিয়া মহাদেশের প্রথম স্টক এক্সচেঞ্জ কোনটা, তাহলে হচ্ছে আমাদের বিএসই, যেটা আমাদের তৈরি হয়েছিল 1875 সালে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের অপশান হচ্ছে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের কত সালে তৈরি হয় বলো? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের এস্টাবলিশড হয় বা প্রতিষ্ঠিত হয় 1935 সালে এস্টাবলিশড হয়। যদি বলে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন আইনের দ্বারা এস্টাবলিশড হয়েছিল, এভাবেও আমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের এস্টাবলিশ হয় আরবিআই অ্যাক্ট 1934। এই অ্যাক্টের দ্বারা আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল। আর আমাদের এই যে আরবিআই অ্যাক্ট বা আমাদের আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একটা কমিশনের ভিত্তিতে বা কমিশনের সুপারিশে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করা হয়। কমিশনটার কী নাম ছিল? কমিশনটার নাম ছিল আমাদের হিল্টন ইয়ং কমিশন, যেটা আমাদের এস্টাবলিশড হয়েছিল 1926 সালে। মানে আমাদের হিল্টন ইয়ং কমিশন তৈরি করা হয়েছিল 1926 সালে, যার সুপারিশে আমাদের ভারতবর্ষে আরবিআই প্রতিষ্ঠিত হয়। আমরা আরবিআই, এই যে আরবিআই আমাদের আছে, আরবিআই আমাদের ভারতবর্ষে যে ব্যাঙ্কগুলো আছে, যেমন ধরো অনেক রকমের ব্যাঙ্ক আছে, যেমন কমার্শিয়াল ব্যাঙ্ক আছে, কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, এই সমস্ত ব্যাঙ্কগুলোকে রেগুলেট কে করে থাকে বলো? আমাদের আরবিআই। তাহলে আমাদের ব্যাঙ্কিং যে সিস্টেম, মানে ব্যাংকের যে রেগুলেটরি বডি বা পরিচালক সংস্থা
তার নাম হচ্ছে আমাদের আরবিআই। ওকে, দেখো আরবিআই সম্পর্কে আরও আমরা দু একটা ইনফরমেশান আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন আরবিআই যে আমাদের আছে, আরবিআইয়ের যিনি হেড অথরিটি হয়, ঠিক আছে, হেড অফিসিয়াল, সেই পোস্টটাকে আমরা কী বলি, গভর্নর বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো আরবিআইয়ের প্রথম গভর্নর যদি আমরা জানি, প্রথম গভর্নর আরবিআইয়ের, তাহলে কে বটে বলো? প্রথম গভর্নর হচ্ছে আমাদের অসবোর্ন স্মিথ। প্রথম গভর্নর আমাদের অসবোর্ন স্মিথ, অসবোর্ন স্মিথ, অসবোর্ন স্মিথ। ওকে, এবং আরবিআইয়ের প্রথম গভর্নর দেখো অসবোর্ন স্মিথ হলো। এখান থেকে আরেকটা আমাদের কোশ্চেন হয়, যদি তোমাদের ধরো বলে দেয় যে আরবিআইয়ের আমাদের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, ভারতীয় গভর্নর যদি আমাদের বলে, তাহলে আমরা বলবো প্রথম ভারতীয় গভর্নর। প্রথম ভারতীয় গভর্নর বললে আমাদেরকে বলতে হবে সিডি দেশমুখ। এই সিডি দেশমুখ আমাদের আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের যে অপশান আছে এনএসি। এনএসির ফুল ফর্ম কি? এনএসির ফুল ফর্ম হচ্ছে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ লিখে দিই এখানে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে আমাদের এনএসির ফুল ফর্ম। এটা কখন এস্টাবলিশ হয়? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা এস্টাবলিশড হয়েছিল 1992 সালে। ওকে, এবং এটা ফাংশনাল হয়েছিল, মানে অপারেশনাল হয়েছিল বা কার্যকরী হয়েছিল 1993 সালে আমাদের এনএসি তার কাজ শুরু করে। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনে আমাদের অ্যানালাইসিস কমপ্লিট। আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো সেকেন্ড নম্বর যে কোশ্চেনটা আছে, যে ব্রিটিশ সংসদে নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? তাহলে দেখো ব্রিটিশ সংসদে নির্বাচিত প্রথম ভারতীয় ছিল আমাদের দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি নামটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে খুবই ফেমাস। তিনি আমাদের অনেক আমাদের ভারতের যে যে জাতীয় আন্দোলন বলতে পারি, ঠিক আছে, বা আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য যে আন্দোলন, বা ধরো আমাদের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজকর্ম উনি আমাদের করেছেন। তাহলে দেখো দাদাভাই নৌরোজি আমাদের প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ সংসদে নির্বাচিত হয়েছিলেন। ব্রিটিশ সংসদকে আমরা কী বলি? পার্লামেন্ট বলে থাকি। ব্রিটিশ সংসদকে আমরা পার্লামেন্ট বলি। এখান থেকে কোশ্চেন কী হয়? কোশ্চেন হতে পারে যে তিনি কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছিল। পার্টি বলতে যেমন ধরো আমাদের ভারতবর্ষে বিজেপি, সিপিএম, টিএমসি, কংগ্রেস, এই সমস্ত আমাদের রাজনৈতিক পার্টিগুলো আছে। তাহলে আমাদের ইংল্যান্ডে ইংল্যান্ডে আমাদের দাদাভাই নৌরোজি যে পার্টির থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই পার্টির নাম কী ছিল বলো? লিবারেল পার্টি। লিবারেল পার্টি। কোশ্চেন আমাদের আসে যে দাদাভাই নৌরোজি যে আমাদের ব্রিটিশ সংসদে নির্বাচিত হয়েছিলেন, তো কোন রাজনৈতিক পার্টি থেকে তিনি নির্বাচিত হন? তাহলে আমরা বলবো লিবারেল পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, এবং দেখো দাদাভাই নৌরোজি আমাদের ভারতবর্ষে প্রথম যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, সেই জাতীয় আয়ের প্রথম গণনা কে করে? আমাদের দাদাভাই নৌরোজি। তাহলে আমাদের জাতীয় আয় বা যেটাকে আমরা বলে থাকি ন্যাশনাল ইনকাম, সেই জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম আমাদের প্রথম ভারতবর্ষে করে থাকেন আমাদের দাদাভাই নৌরোজি। এটা আমাদের এক্সামে অনেকবার এসেছে, বিভিন্ন এক্সামে তোমরা জেনে রাখবো। ওকে, দেখো দাদাভাই নৌরোজি একটা আমাদের পত্রিকা ছিল, দাদাভাই নৌরোজির ফেমাস পত্রিকা, নিউজ পেপার, কী নাম বলো? রাষ্ট্রগুপ্তার। রাষ্ট্রগুপ্তার। এই রাষ্ট্রগুপ্তার যে পত্রিকাটা ছিল, এই রাষ্ট্রগুপ্তারের পাবলিশার বা ফাউন্ডার আমরা বলতে পারি কে ছিল? দাদাভাই নৌরোজি। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সংসদে বাজেট উত্থাপনের জন্য কার অনুমতি আবশ্যক? দেখো সংসদে বাজেট উত্থাপন করতে গেলে আমাদের রাষ্ট্রপতির কিন্তু অনুমতি কম্পালসারি। রাষ্ট্রপতির অনুমতি লাগেই আমাদের। দেখো বাজেট, ঠিক আছে, বাজেট সম্পর্কে আমরা একটু জানি। বাজেট যেটা আমাদের সরকার প্রতি বছর বাজেট পেশ করে থাকে। দেখো বাজেট যদি আমাদের কোয়েশ্চেন হয়, বাজেট থেকে কী কী কোয়েশ্চেন আমাদের আসতে পারে? যদি বলে আমাদের বাজেট কে পেশ করেন, বাজেট আমাদের পেশ কে করেন? পেশ মানে বা সংসদে আমাদের উত্থাপন কে করেন? এরকম যদি আমাদের কোয়েশ্চেন আসে, তাহলে আমাদেরকে বলতে হবে কে বলো? বাজেট পেশ করেন আমাদের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী, ঠিক আছে, মানে আমাদের ভারতের যিনি অর্থমন্ত্রী থাকবে, তিনি কিন্তু সংসদে বাজেট উত্থাপন করে থাকে। ঠিক আছে, তো দেখো, এবং বাজেট উত্থাপন করতে গেলে যদি পারমিশন তাহলে কার লাগে? সেটা আমাদের রাষ্ট্রপতির পারমিশন লাগে। এবং বাজেট সম্পর্কে আমাদের কত নম্বর আর্টিকেলে লেখা আছে বলো? আর্টিকেল হচ্ছে আমাদের 112। দেখো আমাদের ভারতের যে সংবিধান আছে, সেই সংবিধানে বাজেট যে শব্দটি আছে, বাজেট শব্দ কিন্তু কোথাও উল্লেখ নেই। ওইখানে আমরা কি দেখতে পাই? যেমন ধরো আর্টিকেল 112-তে যেটা আমাদের লেখা আছে, সেটাতে আমাদের লেখা আছে বার্ষিক আর্থিক বিবরণী। বার্ষিক আর্থিক বিবরণী, বার্ষিক আর্থিক বিবরণী, বা আমরা ইংরেজিতে কি বলে থাকি? ইংরেজিতে আমরা বলে থাকি
অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওকে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিবরণ। বার্ষিক আর্থিক বিবরণী বা আমি কি বললাম অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমাদের আর্টিকেল কত লেখা আছে, আর্টিকেল 112তে আমাদের লেখা আছে। মানে 112 অনুযায়ী আমাদের কেন্দ্র সরকার বাজেট পেশ করতে হবে, কেন্দ্র সরকার আমাদের বাজেট পেশ করতে হবে। দেখো এখান থেকে আমাদের আরেকটা কোয়েশ্চেন হয়, দেখো আমাদের ভারতবর্ষে আমরা দুটো সরকার দেখতে পাই, একটা কেন্দ্র সরকার, একটা রাজ্য সরকার। তাহলে আমাদের রাজ্যের জন্য যে রাজ্য সরকার আছে, সে রাজ্য সরকারও তো আমাদের প্রতি বছর বাজেট পেশ করে থাকে। তাহলে যদি আমাদের কোয়েশ্চেন আসে যে রাজ্য বাজেট আমাদের কত নম্বর আর্টিকেলে লেখা আছে, তাহলে যদি আমাদের রাজ্য বাজেট এক্সামে আসে রাজ্য বাজেট সম্পর্কে, রাজ্য বাজেট আমাদের আর্টিকেল কত হচ্ছে বলো, আর্টিকেল হচ্ছে আমাদের 202। মানে আর্টিকেল যে 202 আছে, সেই 202 নাম্বার ধারণ অনুযায়ী আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য বাজেট পেশ করে থাকে। রাজ্য বাজেট কে পেশ করবে? স্যাম রাজ্য বাজেট পেশ করবে আমাদেরকে, রাজ্যের যিনি অর্থমন্ত্রী থাকবে তিনি আমাদের রাজ্য বাজেট পেশ করবে। ঠিক আছে, দেখো আমাদের নেক্সট যে আমাদের আরও মানে এর রিলেটেড কিছু কিছু আমাদের অনলাইনের আমরা জেনে রাখবো। ঠিক আছে, যেমন ধরলো আমাদের 110 আর্টিকেল 110টা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এই আর্টিকেল 110 আমাদের কী বলা হয়েছে বলো, আর্টিকেল 110 আমরা মানি বিল সম্পর্কে আমরা জানতে পারি। মানি বিল বা অর্থ বিল, এই মানি বিল বা অর্থ বিল আমাদের কোথায় উত্থাপন করা হয়? অনেকবার আমাদের পরীক্ষাতে এসেছে যে মানি বিল বা অর্থ বিল কোথায় উত্থাপন করা হবে? মানি বিল বা অর্থ বিল শুধুমাত্র আমাদের লোকসভাতে উত্থাপন করা হয়। লোকসভা আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। তো আমাদের মানি বিল আমরা শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করতে পারি, রাজ্যসভাতে উত্থাপন করা যায় না। ওকে, দেখো আমাদের নেক্সট যে আমাদের অপশান, দেখো এখানে অপশানটি স্পিকার আছে। স্পিকার সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে, দেখো স্পিকার সম্পর্কে আমাদের ভারতের যে সংবিধান, ওই সংবিধানের আর্টিকেল 93 আমরা দেখতে পাই। স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে আমাদের লেখা আছে আর্টিকেল 93, যে আমাদের ভারতের যে সংসদের যে লোকসভা থাকবে, সেই লোকসভার অধ্যক্ষ কে হবে? আমাদের স্পিকার। স্পিকারকে আমরা কি বলছি? যিনি হচ্ছে আমাদের লোকসভার অধ্যক্ষ বা আমরা সভাপতি বলতে পারি। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন হয়, যেমন আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের প্রথম যে লোকসভা, সেই প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিল বলো? আমাদের জি.ভি. মবলঙ্কর। প্রথম লোকসভার অধ্যক্ষ আমাদের ছিলেন জি.ভি. মবলঙ্কর। ঠিক আছে, যদি বলে প্রথম মহিলা যিনি আমাদের লোকসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে হবে আমাদের মীরা কুমার। প্রথম মহিলা বলতে হবে আমাদের মীরা কুমার। ওকে, এবং যদি বলে বর্তমান আমাদের স্পিকার কে আছে? বর্তমান, দেখো রিসেন্টলি আমাদের লোকসভা গঠন হয়েছে, তাহলে বর্তমানে আছে আমাদের ওম বিড়লা। এই সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের এক্সামে এসে থাকে। ঠিক আছে, সেমনি দেখবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা, ওইখানেও আমরা স্পিকার দেখতে পাই। ঠিক আছে, তো আমাদের পশ্চিমবঙ্গের যিনি আমাদের স্পিকার আছে, পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি স্পিকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল বিধানসভার যিনি স্পিকার, তার নাম হচ্ছে কি বলো? বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এই সমস্ত ইনফরমেশানগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে লিঙ্গ অনুপাত কত? দেখো লিঙ্গ অনুপাত জিনিসটা কি বলতো? লিঙ্গ অনুপাত বা আমরা কি বলি? সেক্স রেশিও। লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও মানে হচ্ছে যে আমাদের প্রতি 1000 আমাদের ছেলে বা আমরা পুরুষ বলতে পারি, প্রতি 1000 পুরুষ পিছু যতজন মহিলা থাকছে, ঠিক আছে, তার যে অনুপাতটা সেটাকে আমরা কি বলছি? লিঙ্গ অনুপাত। ঠিক আছে, প্রতি 1000 জন পুরুষ বা ছেলে পিছু আমাদের যতজন মহিলা থাকে সেটাকে আমরা বলি লিঙ্গ অনুপাত। তাহলে দেখো আমাদের এই যে কোয়েশ্চেনটা, যে 2011 সালের যে সেন্সাস, ঠিক আছে, সেন্সাসকে আমরা বাংলায় কী বলি? আদমশুমারি আমরা বলে থাকি। আদমশুমারি আমাদের হয় 10 বছর পর। ওকে, 10 বছর পর আমাদের আদমশুমারি হয়ে থাকে। তাহলে আমাদের এই যে কোয়েশ্চেনটার অ্যান্সার আমাদের হচ্ছে 943 জন। মানে আমাদের 2011 সালের যে সেন্সাস, সেই সেন্সাসে আমাদের ভারতবর্ষের লিঙ্গ অনুপাত ছিল 943 জন। মানে হচ্ছে প্রতি 1000 জন ছেলে পিছু আমাদের কতজন মেয়ে আছে বলো, বা কতজন মহিলা আছে? 943 জন মহিলা আছে।
মানে যেটা একটা খুবই খারাপ জিনিস। দেখো আমাদের প্রতি মানে এই যে সংখ্যাটা যে 1000 ছেলের পিছু আমাদের 943 জন মেয়ে আছে, এটা কিন্তু আমাদের প্রায় সমান সমান হওয়া দরকার, ঠিক আছে, ইকুয়াল হওয়া দরকার। কিন্তু তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন কারণ আছে আমাদের এই যে যেমন ধরে নাও আমাদের কন্যা ভ্রূণ হত্যা বা আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের অধিকার কম, এই সমস্ত কারণের জন্যে আমাদের যে সেক্স রেশিওটা আমরা অনেক কম দেখতে পাই। এখান থেকে তো আরও আমাদের কোশ্চেন হয়, যদি তোমাদের আসে এক্সামে যে আমাদের কোন রাজ্যে সেক্স রেশিও সবচেয়ে বেশি, ঠিক আছে, যদি বলে আমাদের সেক্স রেশিও বেশি কোথায়, বেশি কোথায় সেক্স রেশিও বেশি কোন রাজ্যে সবচেয়ে বেশি, তাহলে সেক্স রেশিও বেশি আমাদের কেরল, কেরল, ঠিক আছে, কেরলে আমাদের সেক্স রেশিও সবচেয়ে বেশি। আমাদের কেরলে প্রতি 1000 ছেলে বেঁচে এখানে আমাদের মহিলার সংখ্যা কত, 1084 জন, 1084 জন, ঠিক আছে, মানে প্রতি 1000 ছেলে বেঁচে এখানে মেয়েদের সংখ্যা হচ্ছে 1084 জন। সেরকম যদি বলে আমাদের সেক্স রেশিও কম কোথায়, সবচেয়ে কম আমাদের ভারতবর্ষের মধ্যে, তাহলে আমাদের কম আছে কোথায় বলো, হরিয়ানা। হরিয়ানাতে সেক্স রেশিও অনেক কম, কত, আমাদের প্রতি 1000 ছেলে বেঁচে আমাদের মেয়েদের সংখ্যা হচ্ছে 879। এই যে ডেটাগুলো আমরা লিখছি, ডেটাগুলো কিন্তু আমাদের 2011 সালের সেন্সাস অনুযায়ী। ওকে, তাহলে দেখো আমাদের সেক্স রেশিও সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কেরলে, কতজন, 1084 জন, এবং সবচেয়ে কম যদি বলে তাহলে হরিয়ানা 879 জন, ঠিক আছে। তো দেখো আমাদের এই সেন্সাস থেকে দেখবে আমাদের পরীক্ষাতে অনেক রকমের কোশ্চেন হয়, ঠিক আছে, অনেক রকমের কোশ্চেন আসে। যেমন ধরো আরও 2-1টা কোশ্চেন আমরা এর ডিসকাস করি। যেমন যদি বলে দেয় আমাদের, ধরো যে আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে জনঘনত্ব আমাদের সবচেয়ে বেশি, সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা আসে, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে আমাদের বিহার, বিহারে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, ঠিক আছে। বা যদি বলে দেয় আমাদের সবচেয়ে মানে ইলিটারেট রাজ্য, ঠিক আছে, ইলিটারেট রাজ্য মানে সবচেয়ে বেশি নিরক্ষর মানুষ কোন রাজ্যে বসবাস করছে, তাহলে হয় আমাদের কী বলো, বিহার। আর সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটা বলো আমাদের, কেরল, সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে আমাদের কেরল। ওকে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এবং সেন্সাস আমাদের কত বছর পর পর হয়, 10 বছর পর পর হয়, ঠিক আছে। দেখো আমাদের 2011 সালের যে সেন্সাস, ওইখানে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কত ছিল, ভারতবর্ষের জনসংখ্যা ছিল আমাদের 121 কোটি সামথিং ছিল, ঠিক আছে, 2011 সালে। আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধি, ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই বেশি, ঠিক আছে। আমাদের যখন ভারত স্বাধীন হয় সেই সময় জনসংখ্যা যা ছিল আজকে তার থেকে প্রায় 4 গুণ, আমাদের 4 থেকে 5 গুণ জনসংখ্যা আমাদের কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আমরা আমাদের ভারতবর্ষে আমরা কী দেখতে পাই বলো, জনবিস্ফোরণ দেখতে পাই, জনবিস্ফোরণ মানে যে হারে জনসংখ্যা বাড়ছে এমনি যদি বাড়তেই থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাবো, সামাজিক প্রবলেম দেখবো, আমাদের যে ল অ্যান্ড অর্ডার আছে, মানে বিভিন্ন রকমের প্রবলেম আমরা ফেস করবো আমরা আর কি, ঠিক আছে। তো নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে 5 নম্বর, তাতে যাই। তো 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের ধারণা কে দিয়েছিলেন, ঠিক আছে। তো দেখো ভারতীয় সংবিধানের ধারণা দিয়েছিলেন আমাদের এম.এন. রয়। ভারতীয় সংবিধানের ধারণা দেন আমাদের এম.এন. রয়। যদি কত সালে দিয়েছিলেন, তাহলে 1934 সালে। দেখো আমাদের এম.এন. রয় আমরা হিস্ট্রিতে পড়েছি, ঠিক আছে, মানবেন্দ্রনাথ রয়, পুরো নাম কী হয় বলো, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে। তো দেখো আমাদের 1934 সালে আমাদের এম.এন. রয় কী বলেছিল, যে আমাদের ভারতের জন্য একটা সংবিধান রচনা করতে হবে, এবং ওই সংবিধান রচনার জন্য তিনি এই প্রথম গণপরিষদ বা কী বলি ইংরেজিতে আমরা বলে থাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই গণপরিষদ তৈরির কথাও কিন্তু আমাদের প্রথম কে বলেছিলেন, এম.এন. রয় আমাদের বলেছিলেন। এম.এন. রয় আর কি জন্য বিখ্যাত বলো, এম.এন. রয় হচ্ছে আমাদের দেখো ভারতের যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই সিপিআই যে আমরা বলি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আমাদের কে হচ্ছে বলো, এম.এন. রয়। এম.এন. রয় আমাদের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1924 সালে। 1924 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এক্সামে আসতে থাকে, মাঝে মধ্যে আমাদের এই জিনিসগুলো আমাদের এক্সামে আসে। দেখো নেক্সট আমাদের বি.এন. রাও আছে। বি.এন. রাও আমাদের কে ছিলেন বলো, বি.এন. রাও আমাদের যে গণপরিষদ ছিল সেই গণপরিষদের আমাদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন, সাংবিধানিক উপদেষ্টা। আমাদের গণপরিষদ যে ছিল আমাদের সেই গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন আমাদের বি.এন. রাও। ওকে, গণপরিষদ মানে যে সংস্থাটা বা যে বডিটা আমাদের দেশের সংবিধান রচনা করেছে সেটাকে আমরা গণপরিষদ বলছি। তাহলে তার সাংবিধানিক উপদেষ্টা ছিলেন আমাদের বি.এন. রাও। দেখো জওহরলাল নেহরু কে ছিল আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবার দেখো আমাদের বি.আর. আম্বেদকরকে আমরা কী বলে থাকি, যে আমাদের
ভারতীয় সংবিধানের জনক হচ্ছে আমাদের বি.আর. আম্বেদকর। ঠিক আছে, বি.আর. আম্বেদকর। ঠিক আছে, দেখো আমাদের বি.আর. আম্বেদকরের দুটো আমাদের বিখ্যাত পত্রিকা আছে। কী নাম তাদের পত্রিকাগুলোর নাম কি পরীক্ষা আমাদের আসে? ঠিক আছে, তাহলে পত্রিকার নাম হচ্ছে আমাদের কী বলো, একটা হচ্ছে আমাদের মুকনায়ক, একটার নাম হচ্ছে আমাদের মুকনায়ক, আরেকটা হচ্ছে আমাদের বহিষ্কৃত ভারত। এই দুটো পত্রিকা তিনি কিন্তু মানে পাবলিশ করেছিলেন। এবং আমাদের বি.আর. আম্বেদকর কে ছিল, আমাদের ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি.আর. আম্বেদকর। ওকে, এবং বি.আর. আম্বেদকর যদি বলে কোন সম্প্রদায় থেকে ছিলেন, কারণ দেখবে বি.আর. আম্বেদকর আমরা সবাই জানি যে তিনি দলিত সম্প্রদায় থেকে বিলংস করতো, দলিত সম্প্রদায়। তাহলে বি.আর. আম্বেদকর যদি ওর কাস্ট কি, তাহলে ওর কাস্ট ছিল মাহার। এই কোশ্চেনটাও আমাদের আসে যে আমাদের বি.আর. আম্বেদকর কোন সম্প্রদায়ের থেকে বিলংস করতেন বা কোন সম্প্রদায়ের লোক ছিলেন। তাহলে আমরা কী বলবো, মাহার সম্প্রদায়ের তিনি লোক ছিলেন। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিম্নের কোনটি প্রোগ্রেসিভ ট্যাক্সের উদাহরণ। ওকে, দেখো প্রোগ্রেসিভ ট্যাক্স বা আমরা বাংলায় কী বলে থাকি বলো, বাংলায় আমরা বলে থাকি প্রগতিশীল কর। প্রোগ্রেসিভ ট্যাক্স বা প্রগতিশীল কর। তাহলে দেখো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, প্রগতিশীল কর হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স বা আমরা কী বলতে পারি, আয়কর। ইনকাম ট্যাক্স বা বাংলায় আমরা বলে থাকি আয়কর। দেখো প্রগতিশীল কর বা প্রোগ্রেসিভ ট্যাক্স কী জিনিস, দেখো এই যে প্রগতিশীল কথার অর্থ কি, প্রগতিশীল কথার অর্থ হচ্ছে ধাপে ধাপে বাড়া। ঠিক আছে, দেখো আমাদের ভারতের যে ইনকাম ট্যাক্সটা কীরকম হয়, ভারতের ইনকাম ট্যাক্সটা মানে ধরে নাও আমাদের ভারতে কোনো ব্যক্তি বছরে 8 লাখ ইনকাম করছে। ঠিক আছে, ধরে নাও বছরে যদি কোনো ব্যক্তি 8 লাখ টাকা ইনকাম করে, তাহলে তাকে মানে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে 10%। ঠিক আছে, ধরে নাও কোনো ব্যক্তি বছরে ইনকাম করছে 20 লাখ, যিনি 20 লাখ ইনকাম করছেন তাকে ধরে নাও আমাদের ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে 15%। যিনি আমাদের বছরে 1 কোটি ইনকাম করছে, 1 কোটি, তাকে ট্যাক্স দিতে হচ্ছে 30%। তাহলে দেখো আমরা কী দেখতে পাচ্ছি যে আমাদের আয় বাড়ার সাথে সাথে আমাদের কী হচ্ছে, ট্যাক্সের হারটাও বাড়ছে। দেখো 8 লাখ ইনকাম করলে 10% দিতে হচ্ছে, 20 লাখ ইনকাম করলে আমাদের 15% দিতে হচ্ছে, আর 1 কোটি যদি আমরা ইনকাম করি তাহলে 30% আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে দেখো আমাদের আয় বাড়ার সাথে সাথে করের হারটাও বাড়ছে। তাহলে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স কাকে বলছি, যে আমাদের যে কর ব্যবস্থায় আয় বাড়ার সাথে সাথে আমাদের ট্যাক্সের হারটাও বাড়ে, সেটাকে আমরা কী বলছি, প্রগতিশীল কর। আর আমাদের যে ভারতের যে ইনকাম ট্যাক্স সেটাও কী বলে বলো, সেম সিস্টেম। এভাবেই আমাদের ইনকাম ট্যাক্স নেওয়া সরকার আমাদের কাছ থেকে নিয়ে থাকে। যদি আমাদের আয় বাড়ে তাহলে ইনকাম ট্যাক্সের হারটাও বাড়বে, আর যদি আয় কমে তাহলে আমাদের ইনকাম ট্যাক্সের হারটাও কমবে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন আসতেই থাকে যে আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের কী বলো, প্রোগ্রেসিভ ট্যাক্স বা প্রগতিশীল করের উদাহরণ। ঠিক আছে, প্রগতিশীল করের উদাহরণ। এবং আমাদের ইনকাম ট্যাক্স কী হয় বলো, ইনকাম ট্যাক্স আমাদের একটা ডাইরেক্ট ট্যাক্স মানে আমরা সরকারকে এটা ডিরেক্টলি আমরা দিয়ে থাকি, প্রত্যক্ষভাবে সরকারকে আমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি। দেখো ট্যাক্স সম্পর্কে আমরা আরও কিছু কোশ্চেন জেনে রাখবো। দেখো আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম যে আমাদের ট্যাক্সগুলো আছে সেগুলো বর্তমানে আমাদের জিএসটির সাথে মার্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জিএসটি থেকে আমরা কিছু জেনে রাখি। তো জিএসটির ফুল ফর্ম কী করে বলো, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটি। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। দেখো আমাদের জিএসটি ভারতবর্ষে কীভাবে চালু হলো, দেখো আমাদের জিএসটি চালু হয়েছিল মানে আমাদের জিএসটি যে দেখো প্রথমে আমাদের জিএসটি চালু করার জন্য আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান সংশোধন করা হয়েছিল। তাহলে আমাদের পরীক্ষায় আছে যে কততম সংবিধান সংশোধনের ফলে আমাদের জিএসটি মানে যে ট্যাক্সটা সেটা চালু হয়। তাহলে দেখো আমাদের 101তম যে সংবিধান সংশোধন ছিল, 101তম সংবিধান সংশোধন সাল ছিল আমাদের কত, 2016 সালে। তাহলে 101তম সংবিধান সংশোধন 2016তে আমাদের এই জিএসটি যে আমাদের ট্যাক্স, জিএসটি যে আমাদের আছে মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা বাংলায় আমরা বলে থাকি পণ্য এবং পরিষেবা কর, এটা আমাদের চালু হয়। ঠিক আছে, এবং আমাদের জিএসটি ট্যাক্সটা যদি আমাদের বলে যে পুরো দেশগুলো লাগু, ঠিক আছে, মানে কার্যকরী কখন হয়, তাহলে কার্যকরী বললে হবে আমাদের 2017 সালে আমাদের জিএসটি ট্যাক্সটা পুরো দেশব্যাপী আমাদের লাগু হয়ে যায় বা কার্যকরী হয়ে যায়। এবং আরও আমাদের কোশ্চেন আসে যে প্রথম কোন রাজ্যে আমাদের জিএসটি চালু হয়,
প্রথম রাজ্য যদি আমাদেরকে বলে যে প্রথম কোন রাজ্যে আমাদের জিএসটি চালু হয়, তাহলে আমরা কী বলবো? আসাম। প্রথম রাজ্য হচ্ছে আমাদের আসাম। এই আসামে প্রথম আমাদের জিএসটি এটা আমাদের চালু হয়েছিল। ওকে, এবং আমাদের যদি কোয়েশ্চেন আছে জিএসটি আমাদের প্রথম কোন দেশে শুরু হয়, ঠিক আছে, প্রথম কোন দেশে আমাদের জিএসটি নেওয়াটা শুরু হয়েছিল, তাহলে প্রথম দেশ যদি জিজ্ঞেস করে তাহলে হয় আমাদের ফ্রান্স। ঠিক আছে, তাহলে হবে আমাদের ফ্রান্সে প্রথম আমরা জিএসটি যে মানে ব্যবস্থাটা আছে সেটা ফ্রান্সে প্রথম শুরু হয়েছিল। এবং আমাদের ভারত সরকার যে জিএসটিটা আমাদের কাছ থেকে নিচ্ছে, যদি বলে কোন মডেল ফলো করছে, কোন দেশের মডেল ফলো করে, তাহলে আমাদের ভারত ফলো করে কানাডার মডেল। কানাডা উত্তর আমেরিকা একটা দেশ হচ্ছে কানাডা, সেই কানাডার মডেল অনুযায়ী আমাদের ভারতবর্ষে জিএসটি নেওয়া হয়। জিএসটির স্ল্যাবগুলো কী আছে বলো? জিএসটির হাইয়েস্ট স্ল্যাব কত? জিএসটির স্ল্যাব আছে আমাদের 5টা। ঠিক আছে, হাইয়েস্ট কত আমাদের? 28%। পরীক্ষায় আছে যে জিএসটির আমাদের হাইয়েস্ট মানে রেট কোনটা, জিএসটি যে আমাদের ট্যাক্সটা আছে সেটা হাইয়েস্ট রেট কোনটাতে? 28% হচ্ছে আমাদের হাইয়েস্ট। 5টা আমাদের স্ল্যাব আছে, মানে 5টা আমাদের রেট আছে জিএসটির। ঠিক আছে, হাইয়েস্ট হচ্ছে আমাদের 28%। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অনেকগুলো কোশ্চেন আমরা পেলাম। দেখো আমাদের এই যে ট্যাক্স, ঠিক আছে, এই ট্যাক্সটা আমাদের দেখো দুরকম আমাদের ট্যাক্স হয়ে থাকে আমরা জানি। একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের কিছু এক্সাম্পল আমি বলে দিই, পরীক্ষা আমাদের আসে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তো ডাইরেক্ট ট্যাক্সের যদি আমরা কিছু এক্সাম্পল জানি, ডাইরেক্ট ট্যাক্স পরীক্ষায় আসে, পরীক্ষায় ধরো আমাদের কোয়েশ্চেন আসবে যে বলবে যে নিম্নলিখিত কোনটি একটা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ, তখন আমরা কী করব? তখন দেখো আমরা আমাদের একটা শর্ট ট্রিক আছে। ঠিক আছে, ওই শর্ট ট্রিকের মাধ্যমে আমরা করতে পারি। শর্ট ট্রিকটা কি? ওটা আমাদের উইপ্রো কোইন। ঠিক আছে, উইপ্রো দেখো উইফোর কী হয় বলো? উইফোর হয় আমাদের ওয়েলথ ট্যাক্স বা বাংলায় আমরা কী বলি? বাংলায় বলি আমরা সম্পদ কর। ঠিক আছে, তারপর দেখো পিআরও আছে, পিআরও ফর কী হয়? প্রপার্টি ট্যাক্স বা বাংলায় আমরা কী বলি? সম্পত্তি কর। তারপর দেখো কোপর হয় আমাদের কর্পোরেশন ট্যাক্স বা বাংলায় আমরা বলে থাকি নিগম কর। কর্পোরেশন ট্যাক্স বা নিগম কর। আর দেখো আইন ফর কী হয়? আমাদের ইনকাম ট্যাক্স। এখনই আমরা আলোচনা করলাম যে ইনকাম ট্যাক্সটা আমাদের কী বলে? একটা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ইনকাম ট্যাক্স বা বাংলায় আমরা বলে থাকি আয়কর। ঠিক আছে, সেরকম দেখো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স আছে। ইনডাইরেক্ট ট্যাক্সেরও আমাদের কিছু উদাহরণ মনে রাখতে হবে। পরীক্ষাতে আমাদের আসে কোয়েশ্চেন যে ইনডাইরেক্ট ট্যাক্সের কিছু উদাহরণ। এটা আমরা একটা শর্ট ট্রিকের সাহায্যে আমরা মনে রাখতে পারি। কী আছে শর্ট ট্রিকটা? হচ্ছে আমাদের এক্সকিউজ মি। ঠিক আছে, দেখো এই শর্ট ট্রিকটা যদি আমরা সলভ করি কী পাবো? দেখো না এক্স আছে, এক্স ফর কী হয় আমাদের? এক্সাইজ ডিউটি বা বাংলায় আমরা কী বলে থাকি? আবগারি শুল্ক। কোন সমস্ত দ্রব্য থেকে নেওয়া হয় বলো? আবগারি শুল্ক আমাদের নেওয়া হয় যে মাদকজাত যে দ্রব্যগুলো আছে সেগুলোর থেকে, মাদকজাত দ্রব্য। এবং নেই কি আমাদের রাজ্য সরকার নিয়ে থেকে কোয়েশ্চেন আসে যে এক্সাইজ ডিউটি আমাদের কোন দ্রব্য থেকে কালেক্ট করা হয়, তাহলে হচ্ছে মাদকজাত দ্রব্য আমাদের যে আছে বা অ্যালকোহলজাত যে দ্রব্যগুলো আছে সেইখান থেকে আমাদের এক্সাইজ ডিউটি আমাদের নেওয়া হয়। ঠিক আছে, দেখো তারপর আছে সিইউ ফর কি? আমাদের কাস্টম ডিউটি বা বাংলায় আমরা বলে থাকি বহিঃশুল্ক। কাস্টম ডিউটি বা বহিঃশুল্ক। ওকে, নেক্সট আছে দেখো আমাদের এসি পর আমাদের হয় সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর আমরা বলি। এম ফর হয় আমাদের মার্কেট ট্যাক্স বা আমরা বলি বাজার কর। আর ই ফর হয় আমাদের এন্টারটেনমেন্ট ট্যাক্স বা আমরা বলে থাকি বিনোদন কর। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। আমাদের আসতেই থাকে আমাদের পরীক্ষাতে যে ডাইরেক্ট ট্যাক্সের কিছু আমাদের এক্সাম্পল থেকে কোশ্চেন আসে আর ইনডাইরেক্ট ট্যাক্সের কিছু এক্সাম্পল থেকে আসে। তাহলে দেখো আমাদের যদি শর্ট ট্রিকটা মনে রাখি দুটোরেই, তাহলেই কিন্তু আমরা এই প্রথমের অক্ষরগুলো দেখে আমরা বুঝতে পারবো। আর অপশান যেগুলো থাকবে এগুলোর মধ্যেই কিন্তু আমাদের অপশান ঘোরাফেরা করে। ঠিক আছে, চলো ওদের নেক্সট কোশ্চেনটা সম্পর্কে একটু জানি। তো 7 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের 1955 সালের নাগরিকত্ব আইনে নাগরিকত্ব গ্রহণের কতগুলি উপায়ের কথা বলা আছে। তাহলে দেখো আমাদের নাগরিকত্ব গ্রহণ আমাদের করা যায় 5টি পদ্ধতির সাহায্যে। আমাদের
নাগরিকত্ব গ্রহণ করা যায়। কী কী 5টা পদ্ধতি আছে? ওই 5টা পদ্ধতি মানে নাগরিকত্ব গ্রহণের আমাদের যে 5টা পদ্ধতি আছে, সেই 5টা পদ্ধতি আমরা একটা শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি। শর্ট ট্রিকটা কি আমাদের আছে? ব্রান্ড, BRAND। ঠিক আছে, দেখো আমাদের এখানে 5 লেটার আমরা দেখতে পাচ্ছি। এই লেটারগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ডিসকাস করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এই যে বি ফর আমাদের কি হয়? বাই বার্থ। বিফোর হচ্ছে আমাদের বাই বার্থ, মানে জন্মসূত্রে আমরা ভারতীয় নাগরিক হতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আছে আমাদের কি, তারপরে আর আছে, আর পর হয় বাই রেজিস্ট্রেশন, বাই রেজিস্ট্রেশন। ওকে, তারপর দেখো এ আছে, এ ফর কী হবে আমাদের? এ হচ্ছে বাই অ্যানেক্সড। অ্যানেক্সড মানে ধরো আমাদের সরকার, ধরো আমাদের পাশের কোনো দেশ, ধরো আমাদের পাকিস্তান আছে, সেই পাকিস্তান ধরো দখল করে নিয়েছে, তাহলে পাকিস্তানের যারা নাগরিক তারা কী হয়ে যাবে বলো? আমাদের ভারতের নাগরিক হয়ে যাবে। যদি আমাদের পাকিস্তানটাকে সরকার দখল করে নিই, মানে আমাদের দেশ দখল করে নেয়, তাহলে অ্যানেক্সেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ ফোর হচ্ছে আমাদের অ্যানেক্সড। তারপর দেখো এন ফোর কী হয় আমাদের? বাই ন্যাচারালাইজেশন, বাই ন্যাচারালাইজেশন। ঠিক আছে, এবং ডি ফোর হয় আমাদের বাই ডিসেন্ট। ওকে, তাহলে দেখো 5টা আমাদের পদ্ধতি আছে। এই 5টা পদ্ধতির সাহায্যে আমাদের কোনো ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। ঠিক আছে, দেখো আমাদের এই নাগরিকত্বের আমাদের রিসেন্ট একটা অ্যাক্ট পাস হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে পাস হয়? 2019 সালে। পরীক্ষা আমাদের আসে সি ডবল এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা 2019 সালে আমাদের পাস হয়েছিল। ঠিক আছে, দেখো আমাদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পাস হয় তখন আমরা জানি যে আমাদের পুরো ভারতে মানে বিভিন্ন রকম আমাদের মানে আন্দোলন আমরা দেখতে পেয়েছিলি। তার জন্য আমাদের এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে দিচ্ছে বর্তমানে। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাথে দেখবে আমাদের কী আছে বলো? NPR বলে আমাদের আছে, NPR এগুলোর ফুল ফর্ম করে। ঠিক আছে, তোমরা ডিপে জানবো না এগুলোর ফুল ফর্ম কী বলে। NPR এর ফুল ফর্ম হচ্ছে আমাদের ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা আমরা করি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের শিফটিং কাল্টিভেশন উত্তর পূর্ব ভারতে কী নামে পরিচিত? তো শিফটিং কাল্টিভেশন বা বাংলায় আমরা কী বলে থাকি? স্থানান্তর কৃষি। মানে স্থানান্তর কৃষি মানে কি বলো? মানে যে কৃষি পদ্ধতিটা আমাদের মানুষজন এক জায়গায় বসবাস করে না, বিভিন্ন জায়গায়, ধরো এক বছর এক জায়গায় করলো, আরেক বছর অন্য জায়গায় করছে, এইভাবে যদি করে থাকে তাহলে সেটাকে আমরা কী বলে থাকি? শিফটিং কাল্টিভেশন। এই শিফটিং কাল্টিভেশন আমরা বেসিক্যালি মানে পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল আমরা দেখতে পাই। ওইখানের যে ধরো বনভূমি আছে বা গাছপালা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আগুনে পুড়ে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে ওইখানে কিছুদিন বা 1-2 বছর চাষ করবে। তারপর আবার যখন ওই জমিটা অনুর্বর হয়ে যাবে তখন ওই জমিটা ছেড়ে আবার অন্য কোনো জায়গাতে চলে যাবে। সেটাকে আমরা কী বলছি? স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। তাহলে দেখো আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা শিফটিং কাল্টিভেশন দেখতে পাই। ঠিক আছে, মানে ক্রান্তীয় অঞ্চলের বেসিক্যালি যে দেশগুলো আছে, ক্রান্তীয় অঞ্চল মানে কি বলো? ক্রান্তীয় অঞ্চল মানে হচ্ছে দেখো আমাদের মাঝে আমাদের এখানে কী আছে? পূর্ব পশ্চিম বরাবর নিরক্ষরেখা আছে। ঠিক আছে, আর এখানে আমাদের ওই কর্কটক্রান্তি রেখা, এখানে মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখা মানে কত? 0 ডিগ্রি। কর্কটক্রান্তি হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি সাউথ। ঠিক আছে, তাহলে ক্রান্তীয় অঞ্চল মানে হচ্ছে আমাদের এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাগুলো, এই ক্রান্তীয় অঞ্চলে বেসিক্যালি আমরা এই শিফটিং কাল্টিভেশন আমরা দেখতে পাই। তাহলে দেখো আমাদের উত্তর পূর্ব ভারতে মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের শিফটিং কাল্টিভেশন কী নামে পরিচিত? ঝুম চাষ নামে পরিচিত। কীভাবে বলো? ঝুম চাষ। শিফটিং কাল্টিভেশন আমাদের উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। ওকে, দেখো বাকি যে আমাদের অপশানগুলো আছে, যেমন ধরো চেনা। ঠিক আছে, এই চেনা আমরা কোথায় দেখতে পাই? চেনা একটা শিফটিং কাল্টিভেশন। চেনা আমরা দেখতে পাই শ্রীলঙ্কাতে যে শিফটিং কাল্টিভেশন আছে সেই শিফটিং কাল্টিভেশনটা আমাদের চেনা নামে পরিচিত। মানে দেখো সবই স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন, কিন্তু দেশ অনুযায়ী আমাদের বিভিন্ন নাম আছে। ঠিক আছে, দেখো তাহলে চেনা হচ্ছে আমাদের শ্রীলঙ্কাতে। লাদং কোথায় আমরা দেখতে পাই? ইন্দোনেশিয়া। মানে শিফটিং কাল্টিভেশন আমাদের ইন্দোনেশিয়াতে কী নামে পরিচিত? ইন্দোনেশিয়াতে আমাদের লাদং নামে পরিচিত। ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া। ওকে, দেখো সেমনি আমাদের দেখো রোকা, রোকা আমাদের পরীক্ষায় পড়ে, রোকা আমাদের এক ধরনের শিফটিং কাল্টিভেশন। রোকা আমরা কোথায় দেখতে পাই? রোকা আমরা দেখতে পাই ব্রাজিল, মানে শিফটিং কাল্টিভেশন আমাদের। যদি বলে রোকা কোথায়, রোকা মানে কোন দেশে বলা হয় শিফটিং কাল্টিভেশনকে, তাহলে আমরা কী বলবো? ব্রাজিলে আমরা কী বলছি? রোকা বলছি। ঠিক আছে, ব্রাজিলে রোকা। সেরকম আমাদের মিল্পা বলে একটা আছে, মিল্পা। এই মিল্পা নামে কোথায় পরিচিত শিফটিং কাল্টিভেশন? এটা হচ্ছে আমাদের মেক্সিকো, 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 যেটা আমাদের সাউথ আমেরিকার একটা দেশ। এবং ব্রাজিল আমরা সবাই জানি ফুটবলের জন্যে খুবই বিখ্যাত। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ব্যাপার শিফটিং কাল্টিভেশন। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন, যে নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা প্রদান করে? তাহলে দেখো আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে আমাদের এই যে লেখ, ঠিক আছে, লেখ বা আমরা ইংরেজিতে কী বলি? রিট। ইংরেজিতে বলি আমরা রিট, বা আর বাংলায় বলে থাকি আমরা লেখ। তো রিট বা লেখ জিনিসটা কী বলে? দেখো আমাদের ভারতের যে সংবিধান, ওইখানে যে পার্ট 3 আছে, পার্ট থ্রি মানে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। ধর আমাদের বর্তমানে আমাদের যে সংবিধান, সেখানে আমরা 6টি মৌলিক অধিকার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ধরো এই যে 6টি মৌলিক অধিকার আছে, ধরো কোনো ব্যক্তির, ঠিক আছে, কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তখন সেই ব্যক্তি কী করতে পারে? তখন সেই ব্যক্তি যে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে তার জন্য তিনি আদালতে মামলা করতে পারে। তো কোন আদালতে মামলা করবে? মৌলিক অধিকার লঙ্ঘন হলে বেসিক্যালি আমরা যে আমাদের হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি। তাহলে মৌলিক অধিকারগুলো সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই রিট বা লেখ জারি করতে পারে। কে জারি করবে? হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। যদি মামলা আমাদের হাইকোর্টে হয়, হাইকোর্ট জারি করবে। যদি মামলা আমাদের সুপ্রিম কোর্টে হয়, তাহলে সুপ্রিম কোর্ট জারি করবে। তাহলে দেখো আমাদের এই রিট সম্পর্কে কিছু জিনিস আমরা জেনে রাখি। দেখো আমাদের এই যে রিটের যে কনসেপ্ট বা ধারণা, রিটের যে কনসেপ্ট বা ধারণা, এটা আমরা কোনখান থেকে নিই? এটা আমরা নিয়েছিলাম ইউকে, মানে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন আমরা বলতে পারি। মানে ব্রিটেনের যে সংবিধান, সেই সংবিধান থেকে আমরা রিটের ধারণা নিই। আমাদের বর্তমানে রিট কতগুলো আছে বলো? রিট কতগুলো আছে আমাদের? 5টা রিট আছে, 5টা। কী কী আছে দেখো, এখানে আমাদের 4টা কোশ্চেন, এই 4টা আছে ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস, সার্সিওরি আর কিউরান্ডো। আরেকটা আমাদের যুক্ত হবে কী বলো? যদি আমরা ই দিয়ে এখানে 5টা, তাহলে আমাদের প্রহিবিশন। আচ্ছা, তাহলে দেখো 5টা আমাদের রিট হয়ে গেল। আচ্ছা সরি, দেখো আমাদের কোয়েশ্চেনটার অ্যান্সারে বলে দিইনি। দেখো ব্যক্তিগত স্বাধীনতা বলছি, ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা। ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা বললে আমাদের হেভিয়াস কর্পাস। ঠিক আছে, হেভিয়াস কর্পাসকে আমরা বাংলায় কী বলি বলো? বন্দি প্রত্যক্ষীকরণ। এটার অর্থ হচ্ছে আমাদের বন্দি প্রত্যক্ষীকরণ, হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। তাহলে দেখো রিটের ধারণা আমরা পেয়েছিলাম ইউনাইটেড কিংডম বা ব্রিটেন থেকে। কতগুলো রিট আছে আমাদের? 5টা রিট আছে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের যদি ধরো কোনো ব্যক্তির কোনো মৌলিক অধিকার ভায়োলেট হয়েছে, তাহলে তিনি যদি ধরো সুপ্রিম কোর্টে কেস করে দেয়, তাহলে সুপ্রিম কোর্ট আমাদের মানে ধরো ওই ব্যক্তিটার যে মৌলিক অধিকারটা লঙ্ঘন করেছে, তাহলে তার বিরুদ্ধে রিট জারি করতে পারে, লেখ জারি করতে পারে। তাহলে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে আমাদের ভারতবর্ষে, সেই সুপ্রিম কোর্ট যদি বলে কত নাম্বার আর্টিকেল বা কত নাম্বার ধারা অনুযায়ী রিট জারি করতে পারে, সুপ্রিম কোর্টের যে রিট আছে, এই সুপ্রিম কোর্ট আমাদের তোমার 32 নাম্বার যে আর্টিকেল আছে, ঠিক আছে, আর্টিকেল কত বলো আমাদের? 32 নাম্বার যে আর্টিকেল আছে, এই 32 নাম্বার আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট আমাদের রিট জারি করতে পারে। ঠিক আছে, আর যদি কোশ্চেনে আমাদের হাইকোর্ট, যে হাইকোর্ট কত নাম্বার ধারা অনুযায়ী রিট জারি করতে পারে, তাহলে হাইকোর্ট আমাদের 226 ধারা অনুযায়ী, মানে আর্টিকেল আমাদের 226 অনুযায়ী আমাদের হাইকোর্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো সংস্থার বিরুদ্ধে রিট জারি করতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট হয় আমাদের এই যে রিট সম্পর্কে। আমাদের দেখো আর্টিকেল 32 আমরা পাই, আর আমরা আর্টিকেল 226ও পাই। আরেকটা আমাদের আর্টিকেল আছে, আর্টিকেল 139। ঠিক আছে, এই আর্টিকেল 139ও আমাদের রিট সম্পর্কে বলা হয়েছে। কী বলা হয়েছে? এই আর্টিকেল 139 আমাদের সুপ্রিম কোর্ট কীভাবে রিটের প্রয়োগ করবে, মানে লেখর প্রয়োগ করবে, সেটা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, যদি তোমাদের কোয়েশ্চেন আছে যে কত নম্বর ধারা অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে, তাহলে আর্টিকেল 32। যদি বলে হাইকোর্ট কত নম্বর ধারা অনুযায়ী, আর্টিকেল 226। আর রিটের প্রয়োগ আমাদের লেখা আছে আর্টিকেল 139। ঠিক আছে, আমাদের সুপ্রিম কোর্টে লেখা আছে। ওকে, সুপ্রিম কোর্ট যে আমাদের ভারতের সংবিধানে কোথায় লেখা আছে? সুপ্রিম কোর্ট বলো। সুপ্রিম কোর্ট আমরা দেখতে পাই আর্টিকেল 124 থেকে 147-এর মধ্যে, আর্টিকেল 124 থেকে 147। যদি বলে পার্ট কত নম্বর পার্টে আমাদের আছে সুপ্রিম কোর্ট,
তাহলে পার্ট হচ্ছে আমাদের 5, পার্ট 5 আমরা সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেমনি হাইকোর্ট সম্পর্কে আমরা জিজ্ঞেস করি, হাইকোর্টের আর্টিকেল কোর্ট থেকে কোর্ট দেখতে পাচ্ছি, হাইকোর্ট আমাদের 214 থেকে আমরা 231 এই আর্টিকেলের মধ্যে আমরা হাইকোর্ট সম্পর্কে বলা হয়েছে। হাইকোর্ট কি আমাদের রাজ্যের সর্বোচ্চ আমাদের মানে বিচার বিভাগীয় স্তর, বিচার বিভাগীয় সংস্থা, আর সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের আমাদের সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা। ঠিক আছে, এবং যদি পার্ট বলে আমাদের হাইকোর্ট যদি বলে কত নম্বর পার্ট বা অংশে আমরা দেখতে পাই, তাহলে আমরা হাইকোর্ট দেখতে পাচ্ছি 6 নম্বর পার্ট, 6। ঠিক আছে, 6 নম্বর পার্টে আমরা হাইকোর্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এই যে আমাদের আর্টিকেল 32 যেটা আমরা পড়লাম এখন, আর্টিকেল 32, এই আর্টিকেল 32টার ইম্পর্ট্যান্স কিন্তু অনেক বেশি। তার জন্য আমাদের সংবিধানের যিনি রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি কি বলেছেন, আমাদের এই আর্টিকেল 32কে আমাদের হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল মানে আমাদের সংবিধানের আত্মা এবং হৃদয়ের সাথে তুলনা করেছে। আমাদের বহুবার পরীক্ষাতে এসেছে কোয়েশ্চেনটা যে আমাদের বি.আর. আম্বেদকর কত নম্বর ধারাটিকে সংবিধানের আমাদের আত্মা বা আমাদের হৃদয়ের মানে আত্মা বা হৃদয়ের সাথে তুলনা করেছে। তাহলে আমরা কী বলবো, আর্টিকেল 32। এই আর্টিকেল 32কে আমরা সংবিধান বা ভারতীয় সংবিধানের আত্মা বা হৃদয় আমরা বলতে পারি। কার মত অনুযায়ী, আমরা বি.আর. আম্বেদকর, উনি বলেছেন। ঠিক আছে, আর্টিকেল 32 যেটা আমরা দেখতে পাই, আমরা রিট সম্পর্কে দেখতে পাই, আর কি আছে এখানে আমরা বলে থাকি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার মানে কি, মানে হচ্ছে যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন হয়, তাহলে আমাদের সুপ্রিম কোর্ট এই আর্টিকেল 32 নম্বর ধারা প্রয়োগ করে আমাদের সেই ব্যক্তিটাকে আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে থাকে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আর্টিকেল 32, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা 5 রকমের রিট দেখতে পাই। রিটের কনসেপ্ট আমরা কোনখান থেকে নিয়েছি, ইউকে থেকে আমরা নিয়েছি। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ করা যাক। আমরা রেগুলার বেসিসে এরপর থেকে আমরা ক্লাস নিয়ে আসবো, এবং প্রিভিয়াস ইয়ারের ক্লাস থাকবে আমাদের প্রিভিয়াস ইয়ারের, এবং প্রিভিয়াস ইয়ারের ক্লাসের সাথে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে জেনারেল স্টাডিজের, সেগুলো আমরা করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।